ডাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছুটির দিনে প্রার্থীদের কুশল বিনিময়। প্রার্থিতা ফিরে পেতে আগামীকাল পর্যন্ত আপিলের সুযোগ। এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রপাগান্ডা বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকি স্বরূপ। বিভিন্ন হলে আমরা খাচ্ছি, খাবারের মানের অবস্থা খুবই ভয়াবহ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আচরণবিধি ভঙ্গের জন্য যে ধরনের শক্ত অবস্থান নেওয়া দরকার ছিল সেটা এখনো পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই। গুম খুনের জন্য সরাসরি দায়ী শেখ হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, জড়িতদের বিচার করে ভুক্তভোগীদের পাশে থাকবে বিএনপি। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, গুমের জন্য দায়ী, সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, মার্কিন গণমাধ্যমের নিবন্ধে লিখলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাতে রোহিঙ্গাদের জন্য তহবিল নিশ্চিতের আহ্বান। কুমিল্লায় ইউটার্ন নেওয়ার সময় প্রাইভেট কার ও সিএনজির ওপর উল্টে পড়ল কাভার্ড ভ্যান। গাড়িতে থাকা একই পরিবারের 4 জন নিহত, আহত 2। মহাখালীতে দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে ফার্মেসিতে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ। ধাক্কা দিয়ে হামলাইছে, আমার বড় ভাই কয় এই বেটা এদিকে, এইদিকে আর নলটা গুলি করে দিলাম, টাকা 10,000। মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহ উদ্ধার, শনাক্ত করেছে পরিবার। কাল ময়না তদন্তের পর হস্তান্তর। বাসায় কিছু বলুন, এর আগে 4 দিন বাসাতে ছিল ছুটিতে। আমাদের আসলে অন্য কোনো কিছু ভাবার বা ইয়ে করার বাস্তবতা আসলে না। লিটন দাসকে অধিনায়ক করে এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা। ডাক পেয়েছেন সোহান, সাইফ ও নাসুম। দলে নেই মিরাজ, নাইম। গাজা সিটি এবং সংশ্লিষ্ট অঞ্চলগুলোয় দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘের। পরিকল্পিতভাবে এই সংকট সৃষ্টি করেছে ইসরায়েল, বলছেন মানবাধিকার কর্মীরা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছুটির দিনে নামাজ শেষে সহপাঠী, বন্ধু, সতীর্থদের সাথে কুশল বিনিময় করেন প্রার্থীরা। তবে নির্বাচন কমিশন জানিয়েছে 26 আগস্টের আগে সংঘবদ্ধভাবে প্রচারণা চালাতে পারবেন না কেউ। এদিকে নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থিতা যাদের বাতিল হয়েছে তারা আজ ও কাল আপিলের সুযোগ পাচ্ছেন। ডাকসুর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি এখনো, তবে জুমার নামাজ ঘিরে প্রতিটি হলে ছিল সেই আমেজ। বিভিন্ন হলের মসজিদে নামাজে অংশ নেন প্রার্থীদের কেউ করেন কুশল বিনিময়। জুলাই আন্দোলনে ছাত্রলীগকে প্রথম প্রতিরোধ করা হয় শহীদুল্লাহ হল থেকে, তাই সেখানেই কুশল বিনিময় করতে যায় ছাত্রদলের প্যানেল। এ সময় অভিযোগ করা হয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে প্রপাগান্ডা ছড়ানো হলো যে আমি বলেছি আমার ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই ভিপিজিএস হতে পারতেন, মানে ভোট লাগবে না। এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রপাগান্ডা, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকি স্বরূপ। বিজয় 71 হলে কুশল বিনিময় করেন ছাত্র শিবিরের প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট। খুব দ্রুত ইস্তেহার ঘোষণার কথা জানান তারা। গতকালকে 21 হলে এবং জিয়া হলে বিভিন্ন হলে আমরা খাচ্ছি, খাবারের মানের অবস্থা খুবই ভয়াবহ। এখন একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসার পরে এখানে তার যদি খাবার নিয়ে চিন্তা করতে হয়, তাহলে তো ভাই এখান থেকে তো আমাদের এই যে সুস্থ ধারার চিন্তা আমাদের বের হবে না। প্রতিনিয়ত একটা ক্রাইসিস, এক্সট্রিম ক্রাইসিস। তো সে জায়গায় এই খাদ্যের নিশ্চয়তা এবং এই জায়গায় ভর্তুকি দেওয়া, সে ভর্তুকি দেওয়ার জন্য প্রশাসনকে বাধ্য করা, এই কাজগুলো আমরা ইনশাল্লাহ জিতে এসে আমরা এই কাজগুলো করব। ফজলুল হক মুসলিম হলেও কুশল বিনিময় করতে দেখা যায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীদের। বিশ্ববিদ্যালয় চাই এমন একটি বিশ্ববিদ্যালয় যেটা গবেষণা বান্ধব বিশ্ববিদ্যালয় হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই। এর জন্য কি দরকার? আসলে আপনার একটা সুন্দর আবাসন ব্যবস্থা দরকার,
ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড দরকার। এক সংবাদ সম্মেলনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। কয়েকটি ভোট কেন্দ্র পরিবর্তনের দাবিও জানায় তারা। এতদিন পর্যন্ত যে ব্যানারগুলো ছিল আমাদের হলের সামনে এখনো পর্যন্ত কিন্তু সেগুলো আছে এবং প্রার্থীরা কিন্তু তাদের ওই ব্যানারগুলো এখনো পর্যন্ত সরায়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে প্রশাসনের পক্ষ থেকে নামকাও আসতে তারা কিন্তু কিছু উদ্যোগ গ্রহণ করছে, কিন্তু তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আচরণবিধি ভঙ্গের জন্য যে যে ধরনের শক্ত অবস্থান নেওয়া দরকার ছিল সেটা এখনো পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। নিয়ম ভঙ্গ করে প্রচারণায় অংশগ্রহণের ক্ষেত্রে সতর্ক করে দেন চিফ রিটার্নিং কর্মকর্তা। 26 তারিখ যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তারপর থেকে সবাই প্রচারণা চালাতে পারবে, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আপাতত 26 তারিখ পর্যন্ত আমরা বলেছি এটা থেকে একটু বিরত থাকুক। এর আগে সকাল থেকেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন 23 জন। প্রশাসনের সাথে যোগাযোগ করি দায়িত্বরতদের সাথে, তারা আমাদের জানায় যে আগামী 2 দিন আপনারা আপিল করতে পারবেন। আমার যে সমর্থক সেই সমর্থকের ভোটার নংটা ভুল হয়েছে। কমিশন জানিয়েছে প্রার্থিতা ফিরে পেতে করা আবেদনের আপিলের নিষ্পত্তি করা হবে 24 আগস্ট। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। গুমের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জড়িতদের বিচার করে ভুক্তভোগী পরিবারের পাশে থাকবে বিএনপি। অন্তর্বর্তী সরকার গুম খুনের শিকার স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর মানিক মে এভিনিউতে মায়ের ডাকের অনুষ্ঠানে কথা বলেন বিএনপি মহাসচিব। ছায়া হয়েছিলেন কেউ বাবার, কেউ ভাইয়ের, কেউ বা সন্তানের অপেক্ষায় অজানার অন্ধকারে হারিয়ে যাওয়া প্রিয়জনদের খোঁজ মেলেনি আজও। বছরের পর বছর কাটছে দুঃস্বপ্নের মতো দিন। 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম হওয়া স্বজনদের স্মরণে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন ও প্রদর্শনীর আয়োজন করে মায়ের ডাক। স্বজনরা বলছেন, প্রতীক্ষার প্রহর আর সহ্য করা যাচ্ছে না। প্রিয়জনেরা ফিরে না আসলেও অন্তত বিচার ও সত্য উদ্ঘাটনের দাবি যেন পূরণ হয়। আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক, মার ডাকটা শুনে মরতে পারি, এইটুকু আমার পাওনা। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারের ব্যর্থতা আর অনীহার কারণেই ন্যায় বিচার মিলছে না। নিখোঁজদের খুঁজে বের করা আর দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। যারা আমার বাবাদেরকে খুন করেছে তাদের কোনো একটা বিচারের আয়তায় আমরা দেখতে চাই। যারা এটার সাথে জড়িত তাদেরকে আমরা একটা বিচারের আয়তায় এনে আমরা তাদের একটা মোকাবেলা করতে চাই। এত ভয়ানক এরকম টিএফআই সেল, ডিজিএফআই সেল এবং সিডিডিসি সেল, যেখানে শুধুমাত্র বিএনপি করার কারণে, শুধুমাত্র জামাত শিবির করার কারণে, শুধুমাত্র ভিন্ন দল ভিন্ন মত পোষণ করার কারণে তাদেরকে তুলে নিয়ে টর্চার করা হয়েছে। আজকেও 1 বছর পরেও কেন আমাদেরকে এই জবাব এখানে দাঁড়িয়ে খুঁজতে হচ্ছে? অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের ঘটনায় বিগত আওয়ামী লীগ সরকারকেই দায়ী করেন তিনি। প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। গুম খুনের বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। জানান, ভুক্তভোগী পরিবারের পাশে থাকবে বিএনপি। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার, এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। কারণ এটা আমাদের একটা দাবি ছিল যে এগুলো বিচার করতে হবে। আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমরা এই বাচ্চাগুলোর সঙ্গে আমরা সারাক্ষণ আছি, টুলির মায়ের সঙ্গে সারাক্ষণ আছি এবং আমরা শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এদের বিচার চূড়ান্ত হবে, আমরা তাদের সঙ্গেই থাকবো। আলোচনা শেষে প্রদর্শনী ঘুরে দেখেন উপস্থিত অতিথি ও স্বজনরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পিআর পদ্ধতির জন্য নির্বাচন বিলম্বিত হলে এতে লাভবান হবে পতিত স্বৈরাচার। পিআর না হলে নির্বাচনে যাবে না একটি দলের এমন বক্তব্য কার্যক্রম প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে যায়। রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর AZM জাহিদ হোসেন। পিআর না হলে নির্বাচনে যাবেন, আপনি যে কথাটি বলেন এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন? আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয়, নির্বাচন যদি বিলম্বিত হয়,
নির্বাচন যদি যথাসময়ে না হয় তাহলে লাভ কাদের? আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। কোনো দল যদি মনে করে তারা নির্বাচনে নিশ্চিত বিজয়ী হবে, তাহলে বুঝে নিতে হবে তারা জয়ী হতে একটি মেকানিজম করছে। কুমিল্লা এক অনুষ্ঠানে এমনটাই বলেছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির নিশ্চিত বিজয়, এটা জানার উপায়টা কি? এখনো তো ভোট হয় নাই। তাহলে কোনো দল যদি মনে করে যে তারা নিশ্চিত বিজয়ী হবে, তাহলে বোঝা যায় জিতার জন্য তারা একটা মেকানিজম করছে, যে মেকানিজমে তাদেরকে জিতে দিবে, তাদের আর ভোটের প্রয়োজন হবে না। আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। পরবর্তীতে সরকারের কোনো নির্বাচিত বা মনোনীত পদে থাকবেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারেটের এক নিবন্ধনে এমনটা লিখেছেন তিনি। বৃহস্পতিবার নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। ডক্টর ইউনুস লিখেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই মূল লক্ষ্য। পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার ইস্যুতেও দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারেটে 20 আগস্ট প্রকাশিত হয় একটি নিবন্ধ। জেনজি ক্যান সেভ দি ওয়ার্ল্ড শিরোনামে এই নিবন্ধ লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে উঠে এসেছে নির্বাচন, সংস্কার, বিচার ও পররাষ্ট্র নীতিসহ বেশ কয়েকটি ইস্যু। আগামী বছর ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। নিবন্ধে এমনটা লিখেছেন প্রধান উপদেষ্টা। একই সাথে উল্লেখ করেছেন পরবর্তীতে সরকারের কোনো নির্বাচিত বা মনোনীত পদে থাকতে চান না তিনি। নিবন্ধে আরও লিখেছেন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হল একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে প্রতিটি যোগ্য ভোটার দেশ ও প্রবাসে প্রয়োগ করতে পারবেন তাদের ভোটাধিকার। একই সাথে গত আগস্টে অভ্যুত্থানের পরে ছাত্রনেতাদের অনুরোধে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেছেন। এই প্রসঙ্গ টেনে ডক্টর ইউনুস লিখেছেন, তরুণরা যখন জীবন উৎসর্গ করেছে তখন তিনি পেছনে সরতে পারেননি। ডক্টর ইউনুস জানান, সরকারি চাকরিতে ন্যায়সঙ্গত নিয়োগের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লব ঘটেছে। শান্তিপূর্ণ এ গণ আন্দোলনের ফলেই দীর্ঘদিনের স্বৈর শাসনের অবসান ঘটে এবং বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে আসে। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কর্মসূচির মধ্যে লুণ্ঠিত সম্পদ উদ্ধার, নির্যাতনের শিকার পরিবারগুলোর ক্ষতিপূরণ, প্রশাসনের স্বচ্ছতা ফেরানো এবং সাংবিধানিক সংশোধনী প্রস্তাব, যা ভবিষ্যতে আবারও স্বৈরতন্ত্রে পতন ঠেকাতে সহায়ক হবে। নিবন্ধে ডক্টর ইউনুস আরও উল্লেখ করেন, বাংলাদেশ এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আস্থা অর্জন করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক ও জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রিউস। গতকালের এই বৈঠকে আসন্ন রোহিঙ্গা সম্মেলনের ব্যাপারে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্যোগেই জাতিসংঘ সদর দফতরে আগামী 30 সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেয়া এবং দীর্ঘমেয়াদী সমাধানের আশাকে বাঁচিয়ে রাখায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান টম অ্যান্ড্রিউস। বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশের সমস্যাগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তাই পর্যাপ্ত তহবিল নিশ্চিতে সবার সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনুস। রোহিঙ্গা ইস্যুতে আগামী 25 আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য স্টেক হোল্ডার সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন টম অ্যান্ড্রিউস। সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। ভবিষ্যতে শেখ হাসিনার বক্তব্য কেউ প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। বলা হয়, দেশের টেলিভিশন, সংবাদ ও অনলাইন আউটলেটগুলোতে
ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে। তবে কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এই ধরনের অপরাধমূলক প্রচারকর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে দৃঢ়ভাবে সরকার জানিয়েছে, শেখ হাসিনার বক্তব্যকে ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লার পদুয়ার বাজারে সিমেন্টবাহী কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেট কারের 4 আরোহী প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এ সময় আহত হয় সিএনজি অটোরিকশার 2 আরোহী। এদিকে গাজীপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়, মারা যান 1 শ্রমিক। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছে 3 জন। বয়স্ক বাবার চিকিৎসা শেষে ঢাকা থেকে কুমিল্লার বরুড়ায় ফিরছিল পরিবারটি। পথে পদুয়ার বাজারে এক রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার জন্য বিরতিও নেয় তারা। এই মুহূর্তই যে একসাথে পরিবারের কাটানো শেষ সময় তা ঘুণাক্ষরেও ভাবেননি কেউ। কিছুক্ষণ পরই কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে প্রাণ হারায় সবাই। নিহতদের স্বজনরা জানিয়েছে, সরকারি ব্যাংক কর্মকর্তা আবুল হাশেম নিজেই গাড়ি চালিয়ে তার বাবা ওমর আলীকে নিয়ে যাচ্ছিলেন গ্রামের বাড়ি। সাথে ছিলেন আরেক ভাই কাশেম ও মা নূরজাহান বেগম। পদুয়ার বাজার ইউটার্নে একটি যাত্রীবাহী বাসের পিছনে উল্টো পথে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল হাশেম। এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান ওই বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পিষ্ট হয় ওই প্রাইভেট কার ও একটি অটোরিকশা। ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল হাশেমের পরিবারের 4 জন। এ সময় আহত হয় অটোরিকশার 2 আরোহী। ঢাকা থেকে বাড়িতে আসানো ছিল, তার আপনার ওই আব্বা অসুস্থ, তিনি মোটামুটি সুস্থ হয়ে গেছে। ওই ফ্যামিলি তারা সবাই সরকারি চাকরি করে। নূরজাহান হোটেল থেকে প্রাইভেট কারে 4 জন মানুষ ছিল, তারা প্রাইভেট কারটা উল্টা রোডে ঢুকেছে। ঢুকার পরে কাভার ভ্যানটা প্রাইভেট কারে বাঁচাতে যায়, ওইদিকে কাট দিয়ে সিএনজি আর প্রাইভেট কার উপর পড়ে গেছে। এখানে যে কাটা আছে, এই কাটাটা একটা রিস্কি জায়গা, এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। স্থানীয়দের অভিযোগ, এই ইউটার্নে প্রায়ই ঘটে দুর্ঘটনা। তার উপর মানা হয় না ট্রাফিকের কোনো নিয়ম নীতি। প্রাইভেট কারে চাপা দিয়েছিল লং ভেহিকেল, প্রাইভেট কারের 4 জন যাত্রী ঘটনাস্থলে মারা গেছে। ঠিক আছে, আমরা রেকারিং করে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রাইভেট কার থেকে লোকগুলোকে বের করছি। বরুড়া হোসেনপুর গ্রাম, একই ফ্যামিলির লোক। এদিকে ভোরের আলো ফুটতে না ফুটতেই গাজীপুরের সড়কেও ঝরেছে প্রাণ। প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীপুর থেকে শ্রমিকবাহী একটি লেগুনা সদরে যাচ্ছিল। টেপির বাড়ি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। ঘটনাস্থলে প্রাণ হারান এক নারী শ্রমিক, আহত হন 12 জন। এছাড়া বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের, আহত 1 জন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রাজধানীর মহাখালীতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে একটি ফার্মেসিতে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে আসামি জসিমউদ্দিন। 19 আগস্ট সকাল 10টা মহাখালী টিবি গেট এলাকার চাঁদপুর ফার্মেসির ভেতরে 3 জন বিক্রেতা ও বাহিরে কয়েকজন ক্রেতা। এ সময় কালো গেঞ্জি পরিহিত এক ব্যক্তি এসে বিক্রেতাদের ডাকেন। তারা তাৎক্ষণিক সাড়া না দিলে কোমর থেকে পিস্তল বের করেন। অস্ত্র উঁচিয়ে কিছু একটা বলতে থাকে ওই ব্যক্তি। এক পর্যায়ে 10,000 টাকা দিলে তিনি সে স্থান ত্যাগ করেন। বাইক দিয়ে আসতে গুলি করে দিয়ে যদি চলে যায় 10,000 টাকা তো ফেক না, একটা গুলি করে দিলে তো সমস্যা। ধাক্কা দিয়ে হানলাই আমার বড় ভাই কয়, এই বেটা এদিকে, এইদিকে কি দিলে এমবে গুলি বাইর গেছে। 9টা গুলি করে দিলাম, টাকা দিয়ে 10,000। এরপরে 1বার 2বার 3বার বাধ্যগত হয়ে আমার বাতিজা এখানে আসছিল, আমার ভাই আসছিল ওই সাইডে, কয় দিয়া দেন। ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, অস্ত্র ঠেকিয়ে চাঁদপুর ফার্মেসি থেকে টাকা নিয়ে যাওয়া ব্যক্তি জসিম। যাওয়ার পরে শুনছি এই দোকানে পিস্তল টাকা হয়ে গেছে, দোকান থেকে ওপেন নিয়ে গেছে। তো আমরা বাইরে দোকানদারি করতেছি, তো আমাদের মনে ভয় আছে না এখন। এরকম 2 দিন পরে মানে হঠাৎ আইসে একজনের চাঁদা চাইবো, এটা তো কেউ কারো কোনো ব্যবসায়ী কাম্য না। আতঙ্কের ভিত্তিতে অবশ্যই কিছু তো থাকা
কি কারণ কোন সময় আসে কি করে না করে। ব্যবসায়ীরা তো অবশ্যই আতঙ্কের মধ্যে থাকবে, যেহেতু অস্ত্র টাকা চাঁদাবাজি করছে ওই ক্ষেত্রে তো ভাই একটা কথা হচ্ছে অস্ত্রের সামনে ভাই সবাই ভয় পায়, ব্যাপারটা বুঝছেন। অবশ্যই আমরা আতঙ্ক বিরাজ করতেছি, আমরা মনে করি এর প্রতি ব্যবস্থা নেওয়া উচিত। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার জানিয়েছেন, এরই মধ্যে চাঁদাবাজি মামলা হয়েছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনা ঘটার সংবাদ পাওয়ার পরে আমরা বাদীকে নিয়ে এসে একটা এজাহার লিখে মামলা রুজু করি। মামলাটি তদন্তাধীন আছে এবং আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের তদন্তকারী কর্মকর্তা আরও একটা টিম গঠন করে দিচ্ছি। আমাদের টিম আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের কাজ করছে। আমরা ওই এলাকায় আমাদের যে স্পেশাল 85 ডিউটি তাকে টহল বৃদ্ধি করতে বলছি। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দিন দুপুরে এমন সন্ত্রাসী কাণ্ডে আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নিখোঁজের পরদিনই মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক পদে কর্মরত ছিলেন। পরিবার জানায়, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকাল 10টার দিকে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন। এরপর আর বাসায় ফেরেননি তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই সন্ধান মিলছিল না জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর সবার মনেই এক অজানা শঙ্কা জানান দেয়, নিথর দেহটি সবার পরিচিত গণমাধ্যম কর্মী বিভুদার নয় তো? নৌপুলিশ জানায়, 999-এ কল পেয়ে মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। ছবি তুলে পাঠায় ঢাকার রমনা থানায়। সেখান থেকেই নিশ্চিত করা হয় মরদেহটি বিভুরঞ্জন সরকারের। 999-এর মাধ্যমে সংবাদ পাই যে মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন চরবলাইকি গ্রামের পাশে মেঘনা নদীতে একটা লাশ ভাসিতেছে। আমরা সে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে একটি লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই, যা হারানো দুটি ছবি দেখে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে সাংবাদিক সাহেবের লাশ হতে পারে। খবর পেয়েই ঢাকা থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তার ছেলে রিত সরকার ও ছোট ভাই চিররঞ্জন সরকার। বলেন, অফিসের কথা বলে বের হয় বিভুরঞ্জন। বাসায় আর না ফেরায় খোঁজ নিয়ে জানতে পারেন ওই দিন অফিসেই যাননি তিনি। পরে রমনা থানায় একটি জিডি করে পরিবার। স্বজনদের চাওয়া বিভুরঞ্জনের মৃত্যুর বিষয়টি যেন সঠিকভাবে খতিয়ে দেখা হয়। চিঠির কথা বলা হচ্ছে, এটা আসলে আমরা অন্যদের কাছে বাসায় ন্যূনতম কিছু বলেননি। এটা নিয়ে আসলে আমাদের কিছু বলার একদম কোনো ধারণাই দেয়নি। বাসায় কালকে সকালে স্নান করেছে, যে টাইমে করে নাস্তা করেছে, ইনসুলিনটা পর্যন্ত নিয়ে বের হয়েছিল। এবং বাসায় বের হওয়ার সময় আমার মাকে বলে যে 5টা সাড়ে 5টায় আসি, ওই টাইমে আসবো। আমাদের কাছে যে তথ্য তাতে আমরা তেমন কিছু পাইনি। তবে আমি ডেড বডি যেটা দেখলাম, মানে একেবারে তাজা ব্লাড, সেগুলো আমি এগুলো তো টেকনিক্যাল বিষয়, আমি ঠিক বুঝি না। এটা হয়তো পোস্টমর্টমে আসতে পারে। স্কুল জীবন থেকেই সাংবাদিকতায় প্রবেশ বিভুরঞ্জনের। এরপর সাপ্তাহিক একতা, দৈনিক রূপালী, যায় যায় দিন, আজকের পত্রিকায় কাজ করেছেন তিনি। নিজেই সম্পাদনা করেছিলেন সাপ্তাহিক চলতিপত্র ও দৈনিক মাতৃভূমিতে। সবশেষ দৈনিক আজকের পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। 21 আগস্ট একটি অনলাইনে খোলা চিঠি পাঠান বিভুরঞ্জন। সেখানে নিজের হতাশা, বিষণ্ণতা আর বিভিন্ন অপ্রাপ্তির আক্ষেপ তুলে ধরেন তিনি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আমরা প্রতিবেদন দেখছিলাম। এবার একটু সবশেষ খবরাখবর জানতে চাই। মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী আরাফাত রায়হান সাকিব। সাকিব, পরিবারের সদস্যরা কি মুন্সিগঞ্জে পৌঁছেছেন কিনা এবং মরদেহ কখন নাগাদ হস্তান্তর করা হতে পারে? ছোঁয়া, দেখুন, প্রায় 1 ঘন্টা আগেই পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জে এসেছে পৌঁছায়। এরপরে কিন্তু আসলে বিভুরঞ্জন সরকারের যিনি ভাই রয়েছেন চিররঞ্জন সরকার এবং ছেলে রিত সরকার, তারা কিন্তু তার মরদেহটি শনাক্ত করে এবং তারা ইতিমধ্যে কিন্তু হাসপাতাল ত্যাগ করেছেন। এবং যেহেতু আজকে শুক্রবার, সেক্ষেত্রে কিন্তু আজ রাতে আর ময়না তদন্ত হচ্ছে না।
যে এখানে যে হাসপাতালের যে কার্যক্রম সেটি আজকে রাতের জন্য এই মুহূর্তে স্থগিত রয়েছে এবং আগামীকাল সকালেই মূলত ময়নাতদন্ত শেষ করা হবে। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখনো উপস্থিতি দেখছি এবং আইনানুগ ব্যবস্থা যেগুলো নেওয়ার প্রয়োজন সেই বিষয়ে কিন্তু তারা আলাপ আলোচনা করছে। এবং কিছুক্ষণ আগে আমরা সর্বশেষ কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির যিনি ইনচার্জ রয়েছে সালেহ আহমেদ পাঠান, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলছিলেন যে আগামীকাল ময়নাতদন্ত শেষ হলেই কিন্তু আসলে মূলত নিহত ভুবনরঞ্জন সরকারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুরো একটি বেদনা বিদুর বিষাদ পরিস্থিতি তৈরি হয়েছে সাংবাদিক অঙ্গন থেকে শুরু করে সকলের মাঝে, এবং পরিবারের মতো সকলের দাবি আসলে এই ঘটনাটি আসলে যথাযথ তদন্ত করে ঘটনার মূলত মোটিভটা কি সেটি আসলে উদ্ঘাটনের দাবি কিন্তু সকলে করছে। জি সাকিব, যেমনটি বলছিলেন খুবই মর্মান্তিক একটি ঘটনা। আপনাকে ধন্যবাদ, খোঁজখবর রাখছেন। সিলেটে সাদা পাথর লুটের সাথে জড়িত কেউই ছাড় পাবে না। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। বিজিবি ক্যাম্পের পাশেই এত বড় লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভও জানিয়েছেন তিনি। ভবিষ্যতে লুট ঠেকাতে নানা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব। সাদা পাথরের লুটপাট এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এমন বাস্তবতার মুখে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। ঘুরে দেখেন বাস্তব চিত্র, জানান তীব্র ক্ষোভ। এই ধরনের সম্পদ, এইভাবে দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ এইভাবে 2-4 জন অথবা কে বা কারা নিয়ে গেছে, এটা আমরা তদন্ত করে তো নাম পাচ্ছি। সে যেই হোক আমাদের দেশের যত বড় অফিসার হোক, এটারও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে। আপনারা জানেন আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী জেল খাটা, এর বাইরে আছে কেউ? তাহলে এর বাইরে কেউ এমন কোনো বড় অফিসার আছে যে আইনের ঊর্ধ্বে? এটার সাথে জড়িত সে যেই হোক খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। বিজিবি ক্যাম্পের পাশ থেকে এভাবে পাথর লুটের ঘটনায় ক্ষোভ জানান সিনিয়র সচিব। তিনি বলেন, জড়িতরা চিহ্নিত, ভবিষ্যতে পাথর লুট ঠেকাতে সরকার ব্যবস্থা নিচ্ছে। বিজিবি এত কাছেই একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি, সুন্দর একটা এখানে বানানো আছে, তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো এবং একদিনে না কয়েকদিনে। এটাকে তো আমরা পেপার পত্রিকায় দেখছি যে লুট হয়েছে। তো আমার মনে হয়, আমি আজকে এসে দেখে যেটা মনে হচ্ছে, ইটস মোর দ্যান লুট, এটা হরি লুট। সাথে ছিলেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম। পাথর লুট ঠেকাতে তিনিও দিলেন নানা আশ্বাস। আগে হয়তো 5% হতো, এখন 90% হয়ে গেছে। তো সেখানে আমাদেরকে ট্যুরিজমের জন্য যে আমরা যদি সার্জারি বলেন আমরা প্ল্যান করছি, সেই প্ল্যানের ভিত্তিতে আমরা এখন আপাতত পাথর রাখছি। আমরা আশা করি ন্যাচারালি যখন পানির ফ্লো আসে কাছে থেকে এগুলি আসলে আবার বিন্যস্ত হবে। এ সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ স্থানীয় কর্মকর্তাদের নানা নির্দেশনা দেন এই দুই সচিব। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। আসন্ন এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজে লিটন দাসকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রায় 3 বছর পর দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, আর 2 বছর পর ডাক পেয়েছেন সাইফ হাসান ও নাসুম আহমেদ। দলে নেই নাইম শেখ, এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে আছেন সৌম্য সরকার, মেহেদি মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। দেশের জার্সিতে 2022 সালের টি-20 বিশ্বকাপটাই ছিল উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানের শেষ ম্যাচ। অবশেষে ঘুচল অপেক্ষার আক্ষেপ। দীর্ঘ 3 বছর পর জাতীয় দলের জার্সি আবারও গায়ে জড়াবেন সোহান। বর্তমানে বাংলাদেশ এ দলের হয়ে খেলছেন অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-20 সিরিজে। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে সোহান সহ 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই সাথে এই দলটাই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজেও। এবারের একাদশে রয়েছে বেশ কিছু চমক। 2 বছর পর দলে জায়গা পেয়েছেন সাইফ হাসান। সবশেষ 2023 সালে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি। 2021 সালে অভিষেক হওয়া এই ব্যাটার এখন পর্যন্ত খেলেছেন মোট 5টি টি-20। সোহানের পাশাপাশি টপ এন্ড টি-20তেও খেলছেন সাইফ। এদিকে পারিবারিক কারণ দেখিয়ে আগেই নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। এবার তাকে রাখা হয়নি এশিয়া কাপের স্কোয়াডেও, তবে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। সেই সাথে স্ট্যান্ড বাইয়ের তালিকায় আছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
এছাড়াও দলে ডাক পেয়েছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজটি শুরু হবে আগামী 30 আগস্ট। পরের 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 1 ও 3 সেপ্টেম্বর। সবকটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর 9 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ, যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এছাড়া 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও 16 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের লড়াই শেষ করবে লিটন দাসের দল। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের অঞ্চলগুলোয় দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। উপত্যকার বর্তমান পরিস্থিতি দুর্ভিক্ষের 5ম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন আইপিসি। দুর্ভিক্ষের জন্য ইসরায়েলের আগ্রাসনকে দায়ী করেছে জাতিসংঘ। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ চরম আকারে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে খান ইউনিস ও দেইর আল বালা সহ আরও বেশ কিছু এলাকায়। মাত্র 3 বছর বয়সেই পৃথিবীর নিষ্ঠুরতম বর্বরতার সাক্ষী গাজার এই ছোট্ট শিশু আব্দুল রহমান। খাদ্যের চরম সংকটে শরীরের 40% ওজন হারিয়েছে শিশুটি। এমন প্রায় 1.5 লাখ শিশু রয়েছে গাজা উপত্যকায়, যারা খাদ্যের অভাবে প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একই পরিস্থিতি প্রাপ্তবয়স্কদেরও। ক্ষুধার তাড়নায় ত্রাণ কেন্দ্রগুলোই বেড়েই চলেছে অভুক্ত অসহায় গাজাবাসীদের ভিড়। এ পরিস্থিতিতে প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। দয়া করে গাজার দুর্ভিক্ষের প্রতিবেদনটি পড়ুন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। দুঃখ নিয়ে পড়ুন, ক্ষোভ নিয়ে পড়ুন। গাজায় চরম দুর্ভিক্ষের অকাট্য সাক্ষ্য বহন করছে এই রিপোর্ট। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসি সূচক বলছে দুর্ভিক্ষের 5টি স্তর, যার সবচেয়ে ভয়াবহ পর্যায় অর্থাৎ শেষ ধাপে রয়েছে গাজা সিটি এলাকার মানুষ। এরই মধ্যে দুর্ভিক্ষের কবলে সেখানকার 5 লাখেরও বেশি মানুষ। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ এ সংখ্যা ছাড়াতে পারে 6.5 লাখেরও বেশি। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ত্রাণ সরবরাহ আটকে দেয় ইসরায়েল। উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতির জন্য সরাসরি নেতানিয়াহু সরকারের আগ্রাসী আর প্রতিহিংসাপরায়ণ মনোভাবকে দায়ী করছে জাতিসংঘ। অভিযোগ, দুর্ভিক্ষকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে তেল আবিব। সঠিক সময়ে জরুরি ত্রাণ, খাদ্য আর ওষুধ প্রবেশের অনুমতি দিলে উপত্যকা জুড়ে পরিস্থিতির এমন ভয়াবহ অবনতি হতো না। গাজায় যে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে তার দায় সরাসরি ইসরায়েলের। তারা দুর্ভিক্ষকে যুদ্ধের অস্ত্রের মতো ব্যবহার করছে আর মানুষ হত্যা করছে। এটা স্পষ্ট যুদ্ধাপরাধ। এদিকে জাতিসংঘের এই রিপোর্ট প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়, এই রিপোর্টের মাধ্যমে হামাসের মিথ্যাচারকেই প্রচার করছে জাতিসংঘ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। অনলাইন জুয়া ও গেমের উপর নিষেধাজ্ঞা জারি করে একটি গুরুত্বপূর্ণ বিল পাশ করেছে ভারতের পার্লামেন্ট। সরকারি হিসেব অনুযায়ী অনলাইনে বাজি ধরে অন্তত 45 কোটি মানুষ হারাচ্ছে প্রায় $230 কোটি। ব্যাপক এই ক্ষতির জেরে জুয়া, পোকার, ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপের মতো সকল প্ল্যাটফর্ম বন্ধে বিল পাশ হয়। এই সিদ্ধান্তে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে ভারতের জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম Dream11। বিবৃতিতে ক্যাশ গেমস বা নগদ অর্থ দিয়ে খেলা যায় এমন সব ধরনের প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করেছে প্ল্যাটফর্মটি। আর দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।